আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা অনুশীলনের সৃজনশীলটা সমাধান করি। কি বলছে দেখো তো, জিন প্রকৌশলী ডক্টর হায়দারের বাগানে লেবু গাছগুলোতে প্রচুর লেবুর ফলন হয়। এখন দেখো জিন প্রকৌশলী তার মানে উনি হচ্ছে জিন নিয়ে কাজকাম করে। এখন এই দেখো ডক্টর তার মানে হচ্ছে গবেষণা করে। ডক্টর আর ডাক্তারের ভিতর কিন্তু পার্থক্য আছে। এই ডাক্তার হচ্ছে চিকিৎসক, আর ডক্টর মানে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা বা পিএইচডি করে যিনি। তাহলে জিন প্রকৌশলী ডক্টর হায়দার উনার বাগানের লেবু গাছ বলতেই তো আমরা বুঝতে পারতেছি কেউ বাগান কি জন্য করে বলো তো, অনেক শখ করে আমরা বাগান করি না? তার মানে বাগানের লেবু গাছটা উনি অনেক বেশি যত্ন করে ফলন করতেছে। সেক্ষেত্রে এই যে লেবুর ফলন অনেক বেশি হলেও গাছগুলো কি হয়, অনেক দ্রুত রোগ আক্রান্ত হয়ে মারা যায়। আর তারপরে তিনি আরও লক্ষ্য করেন তার বাড়ির জঙ্গলে এক জাতের লেবু গাছ রয়েছে যাতে খুব একটি লেবু না হলেও গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে। তার মানে জঙ্গলে যে গাছগুলো আছে তুমি বুঝতে পারতেছো, ওখানে তো জঙ্গলের লেবু গাছগুলোকে তো কেউ এত বেশি পরিচর্যা করবে না। তুমি হচ্ছে অবহেলায় ফালায় রাখবা, তবুও দেখবা হচ্ছে ও মরতেছে না বা অনেক বেশি হচ্ছে ফলন হচ্ছে। তাহলে দুই ধরনের লেবু গাছ আমরা দেখলাম, একটা বাগানে হচ্ছে আর একটা জঙ্গলে হয়েছে। বাগানে যেটা অনেক পরিচর্যা করতেছে উনি, পরিচর্যার ফলে লেবু হচ্ছে কিন্তু গাছটা হচ্ছে দ্রুত মারা যাচ্ছে। আর এইখানে কি হবে দেখো, অনেক বেশি দিন বাঁচতেছে কিন্তু লেবু এত বেশি হয় না। তাহলে দুই ধরনের বৈশিষ্ট্য আমরা দুইটা লেবু গাছে দেখতে পাইলাম। এখন এই লেবুর জাত থেকে তিনি অধিক ফলনশীল রোগ প্রতিরোধী একটি জাত উদ্ভাবন করছে। এই যে জঙ্গলে যে গাছটা আছে সে অনেক দিন বেঁচে থাকতেছে, তার মানে হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি, বা বাইরের ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা সে এত বেশি আক্রান্ত হচ্ছে না। এই জিনটা নিয়ে উনি যদি উনার গাছের ভিতর দিয়ে দিতে পারে সেক্ষেত্রে বলো ব্যাপারটা অনেক ভালো হয় না? যে উনার গাছটা যে রোগ আক্রান্ত হয়ে মরে যাচ্ছে, তাহলে এই অসুবিধাটা দূর হবে। এখন উনি এই কাজটা করছে, তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় এর চারা উৎপাদন না করে, স্বাভাবিক প্রক্রিয়া বলতে ওই যে লেবুর পরাগায়ন কিভাবে একটার সাথে আরেকটা ক্রস ঘটানোর মাধ্যমে যেই মানে বৈশিষ্ট্য আদান প্রদান, এরকম প্রাকৃতিকভাবে না করে উনি কি করছে, ল্যাবে বিশেষ প্রক্রিয়ায় এই কাজটা করছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা কি আমাদের জীব প্রযুক্তি বায়োটেকনোলজিতে আমরা যে দুইটা জিনিস জানি, একটা হচ্ছে জিন ট্রান্সফার করা রিকম্বিনেন্ট ডিএনএ, আরেকটা হচ্ছে টিস্যু কালচার। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা মানব কল্যাণে অনেক কিছু আবিষ্কার করতে পারতেছি। তাহলে ল্যাবে যেহেতু এই কাজটা করছে তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে বায়োটেকনোলজির দিকে হচ্ছে যাবে ব্যাপারটা। এবার কি বলছে, জীব প্রযুক্তি কি? জীব মানে হচ্ছে বায়ো, প্রযুক্তি মানে হচ্ছে টেকনোলজি। তাহলে বায়োটেকনোলজি কি জিনিস চলো বুঝি তো। বায়োটেকনোলজি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখাটা, যে বিশেষ শাখায় তুমি একটা জীবকোষ নিলা অথবা কোনো একটা অণুজীব নিলা অথবা ওই অণুজীবের অল্প একটু অংশ নিলা, এই অংশটা ব্যবহার করে মানব কল্যাণে, অবশ্যই মানব কল্যাণের উদ্দেশ্যে হইতে হবে যে কোনো কাজ, মানব কল্যাণের উদ্দেশ্যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত করে কোনো উপজাত বস্তু তুমি তৈরি করলা, এটাই হচ্ছে আমাদের জীব প্রযুক্তি। এখন লম্বা একটা লাইন, শুনতে একটু কঠিন মনে হচ্ছে, চলো আমরা একটু ধরে ধরে বুঝি। জীববিজ্ঞানের একটা শাখা যেখানে আমি একটা জীবকোষ নিলাম। জীবকোষ বলতে ওই কোষটার ভিতরে উন্নত বৈশিষ্ট্য আছে। এই যে উনি যে লেবু গাছ করতেছে, ওখানে অধিক জীবনী শক্তি সম্পন্ন বা কি বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ করতে পারে এরকম জিনটা আমি ওই জীবকোষ থেকে নিলাম। নেওয়ার পরে একটা অণুজীব নিব, ধরো ব্যাকটেরিয়া নিলাম। এখন এই যে ব্যাকটেরিয়াটা, ওর পুরো অংশটা আমি নিব না, ব্যাকটেরিয়ার ছোট্ট একটু অংশ নিব বা ব্যাকটেরিয়ার ডিএনএ টুকু নিব। তোমরা কি জানো ব্যাকটেরিয়ার ডিএনএ এরকম গোলাকার দেখতে হয়? ব্যাকটেরিয়ার এরকম গোলাকার ডিএনএকে বলা হচ্ছে প্লাজমিড। তাহলে এই কথাটাই বললো যে অণুজীব বা তার অংশ বিশেষ। তাহলে আমি ব্যাকটেরিয়া পুরাটা নিলাম না, ব্যাকটেরিয়ার ডিএনএ টুকু শুধু নিলাম। এটা ব্যবহার করে আমি মানব কল্যাণের উদ্দেশ্যে এখন কি করব, নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা জীব বানাবো। কিভাবে বানাবো? এই যে এই জীবকোষ থেকে যেই ডিএনএটুকু নিব, মানে যেই জিনটুকু নিলাম, ওই জিন আমি এই ব্যাকটেরিয়ার ডিএনএ ভিতর দিয়ে দিব। তাহলে এই যে দেখো ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ, এই অংশটুকু আমি কেটে ফেলবো। কেটে এইখানে আমি ওই নতুন বৈশিষ্ট্যটা দিয়ে দিলাম। তাহলে দেখো এটা আমি একটা নতুন ডিএনএ পাইলাম না, যে ডিএনএর ভিতরে উন্নত বৈশিষ্ট্যটা আছে। তাহলে এই যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করলাম, অথবা ওই জীব থেকে যে উপজাত দ্রব্য, এই জিনিসটাই হচ্ছে জীব প্রযুক্তি। অথবা ধরতে পারো জীব প্রযুক্তির আরেকটা জিনিস আছে টিস্যু কালচার। ছোট্ট একটা টিস্যু নিয়ে তুমি পুরো একটা উদ্ভিদ তৈরি করে ফেলতে পারতেছো। এই প্রসেসগুলোই হচ্ছে আমাদের জীব প্রযুক্তির ভিতরে আমরা করে থাকি, এই যে বায়োটেকনোলজির ভিতরে। তারপরে খ নাম্বারে কি বলছে দেখো তো, জিএমও বলতে কি বোঝায়? জিএমও এটার ফুল ফর্ম যদি আমি বলি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম।
তার মানে তুমি বুঝতে পারতেছো জেনেটিক্যালি তুমি হচ্ছে মডিফাই করবা কোনো একটা কিছুকে, কোনো একটা অঙ্গকে বা কোনো একটা জীবকে। দেখো কি বলছে, কোনো জীবের জিনে মিউটেশনের মাধ্যমে বা অন্য যে কোনো উপায়ে যে কোনো ধরনের পরিবর্তন ঘটাবো। কীরকম পরিবর্তন? ওই যে বাইরে থেকে জিন এনে প্রবেশ করায় দিলাম, ওই যে ক নাম্বারে যেটা বলছি, যে কোনো একটা উন্নত বৈশিষ্ট্যের জিন অন্য একটা বৈশিষ্ট্যের জীবের ভিতর দিয়ে দিলাম যার কাছে এই বৈশিষ্ট্যটা নাই। ধরো আমি হচ্ছে ভেড়া পালতেছি, এইদিকে আমার যে ভেড়াগুলো আছে ওদের উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ পশম আছে, অনেক ঘন পশম হয়, আর এইদিকে যে ভেড়াগুলো ওদের পশম এতটা উন্নত না, পাতলা পশম। যেই পশম দিয়ে আমরা কিন্তু ওই যে উল তৈরি করতে পারি, উল দিয়ে হচ্ছে মাফলার, তারপর কার্ডিগান তৈরি করা যায়। তাহলে এই যে উন্নত পশম সমৃদ্ধ যে ভেড়াগুলা, ওদের জিনটা যদি আমি এনে ওদের ভিতরে দিয়ে দিতে পারি, তাহলে তো কিছুদিন পরে ওদেরও এরকম ঘন, তারপরে গুণগত মান, বেশি গুণগত মান সমৃদ্ধ পশম আমি পাচ্ছি। তাহলে এটা একটা ভালো দিক না, যদি আমি এই জিনটা ওদের ভিতরে দিয়ে দিতে পারি। এই কাজটাই হচ্ছে আমরা এখানে করব। এখন ওই যে অনুন্নত ভেড়াগুলা ছিল যাদের পশম হইতো না সুন্দর মতো, ওদের ভিতরে যে আমি নতুন জিনটা দিলাম, এখন ওই অনুন্নত ভেড়াগুলাকে আমরা বলবো হচ্ছে জিএমও বা ট্রান্সজেনিক জীব। এখন মানুষ হাজার হাজার বছর ধরে, অর্থাৎ জেনেটিক্সের নিয়ম আবিষ্কারের আগে থেকেই কৃত্রিম নির্বাচন প্রক্রিয়ায় জেনেটিক্যালি মডিফাইয়ের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জাত উদ্ভাবন করে আসছে। প্রকৃতিতেও অনুরূপ প্রক্রিয়া চলছে লক্ষ কোটি বছর ধরে, যার নাম জৈব অভিব্যক্তি। মানে তুমি টেকনোলজি দিয়ে এটা করার আগেও হচ্ছে এরকম জিনিসপাতি হইতো, যে তোমার নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়া বা বিবর্তনের মাধ্যমে যে অভিযোজিত হওয়ার যে ক্ষমতা, মানে চেঞ্জেস আমরা প্রকৃতিতে দেখতাম। কিন্তু এখন এই চেঞ্জেসটা আমরা নিজেরা ঘটাবো, টেকনোলজি ব্যবহার করে নিজেরা ঘটাবো। জীব প্রযুক্তি কল্যাণে এই জেনেটিক মডিফিকেশন ব্যাপারটি আরও নিয়ন্ত্রিতভাবে এবং কম সময় করা সম্ভব হয়েছে। তুমি এখন স্পেসিফিকভাবে বুঝতে পারতেছো যে কোন জিনটা তোমার এখানে নেওয়া লাগবে। উন্নত ঘন বা গুণগত মান সমৃদ্ধ বৈশিষ্ট্যটা নিয়ে তুমি অনুন্নত জীবের ভিতর দিয়ে দিবা। তুমি বুঝতে পারতেছো যে কোন জিনিসটা বা কোন জিনটা তোমার নেওয়া লাগবে। এজন্যই বলছে যে আরও বেশি তুমি নিয়ন্ত্রিতভাবে করতে পারতেছো, আর এখানে কম সময় লাগতেছে। এভাবেই যে জীবটা উৎপন্ন হয়েছে ওইটাকে আমরা বলবো হচ্ছে জিএমও। নতুন বৈশিষ্ট্য দেওয়ার পরে যে জীবটা তৈরি হয়েছে ও হচ্ছে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অথবা এটাকে কি বলা যায়, ট্রান্সজেনিক জীবও কিন্তু বলা যায়, ট্রান্সজেনিক জীব। এরপরে কি বলছে দেখো তো, ডক্টর হায়দারের লেবু গাছের জাত উন্নয়নের কৌশল ব্যাখ্যা করতে বলছে। ডক্টর হায়দার কি করছিল, ওই যে লেবু গাছে নতুন যে বৈশিষ্ট্য প্রবেশ করাইছে, এই নতুন বৈশিষ্ট্য প্রবেশ করানোর জন্য এই জায়গাটায় দেখো যে কৌশল, মানে কিভাবে ধাপে ধাপে করছে ওই কাজটা করতে বলছে। প্রথমে কি করতে হবে, দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিন সহ ডিএনএ অণুকে পৃথক করা হয়। মানে যেখান থেকে তুমি নিবা, দিবে যে উন্নত বৈশিষ্ট্যটা যে দিবে সে হচ্ছে দাতা জীব। দাতা মানে কি, দান করবে, যে উন্নত বৈশিষ্ট্যটা দান করবে সেই জীব থেকে কাঙ্ক্ষিত জিন সহ ডিএনএ অণুকে পৃথক করা হয়। এরপর এই জিনের বাহক বা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করার জন্য ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড, এই যে ব্যাকটেরিয়া থেকে আমরা কি নিব, প্লাজমিড নিব। প্লাজমিড মানে হচ্ছে বৃত্তাকার ডিএনএ। ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড বলা হয়, যেটা বিভাজিত বা স্ববিভাজনে সক্ষম। এই জন্য আমরা প্লাজমিডটা নিব। কি জন্য? কারণ প্লাজমিড হচ্ছে স্ববিভাজনে সক্ষম। এখন এই যে লাইনটা পড়ে তুমি যতটুকু বুঝছো, এখন আমি একটা চিত্র আঁকি, দেখো তো তুমি আরেকটু সুন্দর করে বুঝতে পারো নাকি। এই জায়গাটায় আসো, আমরা একটা চিত্র আঁকি। কি বলছে, একটা দাতা জিন বা যে দান করবে, একটা প্রাণীকোষ নেই, কেমন, এই যে ধরো একটা প্রাণীকোষ, ওর ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতর কি আছে, এরকম ক্রোমাটিন জালিকা আছে। আবার কি বলছে, একটা ব্যাকটেরিয়া নিতে বলছে, ওই যে ব্যাকটেরিয়ার ভিতরেও ক্রোমোজোম আছে, আবার বৃত্তাকার ডিএনএ আছে। এই যে ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএটা, এটা নিয়ে আমরা কাজ করব কি জন্য, কারণ এটা হচ্ছে স্ববিভাজনে সক্ষম। তাহলে এটা হলো একটা প্রাণীকোষ, কেমন, একটা প্রাণীকোষ আমি নিলাম, আর এখানে একটা ইকোলি ব্যাকটেরিয়া নিলাম, এসিরেশিয়া কোলি। এত বড় নাম তো আমরা সচরাচর ব্যবহার করি না, এই জন্য হচ্ছে ইকোলি। এখন এই যে ব্যাকটেরিয়াটার ডিএনএটাকে আমি নিয়ে নিলাম বের করে, ইকোলি ব্যাকটেরিয়ার গোলাকার ডিএনএকে কি বলি, প্লাজমিড বলি, নিলাম। এবার এই প্রাণী থেকে আমি একটা বৈশিষ্ট্য নিব, যে বৈশিষ্ট্যটা, এখন এখানে তো অনেকগুলো অংশ আছে, সরু সুতার মতো অংশ আছে, সব অংশ তো আর সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না। যেই বৈশিষ্ট্যটা তুমি নিতে চাও ওরকম করে একটা খণ্ড মনে করো কেটে নিলাম, অনেকগুলো অংশ কাটলাম, যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা ব্যবহার করব।
তাহলে এরকম করে অনেকগুলো অংশ এরকম কাটলাম, এখানে খাজের খাজ যেটা মিলবে ওইটার সাথে মিলাবো। এবার প্রথম পয়েন্টটা বুঝতে পারলাম যে দাতা জীব থেকে কাঙ্ক্ষিত ডিএনএটা নিলাম আর ব্যাকটেরিয়ার কাছ থেকে ওর বৃত্তাকার ডিএনএটা নিলাম। তারপরে 2 নম্বর ধাপে কি বলছে দেখো তো, এই ধাপে প্লাজমিড ডিএনএ এবং দাতা ডিএনএকে রেস্ট্রিকশন নামক এক বিশেষ ধরনের এনজাইম বা উৎসেচক দিয়ে খণ্ডিত করা হয়। তাহলে আমরা এখন কি করব, ডিএনএ যেটা যে বের করলাম ওইটা কাটবো। কি দিয়ে কাটবো? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। রেস্ট্রিকশন এনজাইমকে জৈবিক কাঁচিও বলা হয়, যে কাটে যে এটা দিয়ে। দাতা ডিএনএ এর এসব খণ্ডের কোনো একটিতে কাঙ্ক্ষিত জিনটি থাকে। তার মানে এই যে এখান থেকে যেই ইয়াগুলো দিছে, যেই ডিএনএগুলো আমি নিছি, এর একটার ভিতরেই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা আছে, যে বৈশিষ্ট্যটা আমি নিতে চাই। এখন এই ডিএনএটাকেও কাটা লাগবে। কিভাবে কাটবো দেখো তো, এটাকে আমি একটু বড় করি, এটাকে এখন আমি কাটবো। হ্যাঁ, কিভাবে কাটবো দেখো তো, এরকম করে একটা খাজের খাজ মনে করো কেটে ফেললাম। কি দিয়ে কাটলাম? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম। এই যে অংশটা কাটছি এটার ভিতরে এখন ডিএনএর অংশটা ফেলে দিয়ে এখান থেকে একটা অংশ এনে জোড়া লাগাই দিব। তাহলে চলো আমরা এখন এখান থেকে এই ডিএনএটাকে নেই। এই যে ধরো এই ডিএনএটা, এই যে ডিএনএটা যার এই অংশটুকু আমি কেটে ফেলছি, কেটে ফেলে এখান থেকে এনে এটাকে প্রবেশ করাই দিব। এই যে এখান থেকে একদম খাজের খাজ আনা লাগবে, কিন্তু যেরকম করে এইখানে কাটছো ওইরকম করে এই অংশটাকেও কাটা লাগবে। কেটে এনে কি করব, গেঁথে দিব। এই গেঁথে দেওয়ার প্রক্রিয়াটাকে কি বলে? গাঁথন বলে, যেটা আমরা লাইগেজ এনজাইম দিয়ে করব। দেখো এই জায়গাটায় কি এনজাইম ব্যবহার করব, এখানে আমরা লাইগেজ এনজাইম দিয়ে গেঁথে দিব। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে গাঁথন। তাহলে এখন দেখো নতুন যে ডিএনএটা আমরা পাবো, এই যে নতুন ডিএনএটা, এই ডিএনএর ভিতরে এই যে প্রাণীর কাছ থেকে যেটা নিলাম, ধরো এটা আমি লাল কালার করি, মানে এরকম বৈশিষ্ট্য, নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা অংশ, এই অংশটাকে আমি এখানে গেঁথে দিলাম। এরকম পাচ্ছি না অংশটা? এই যে দেখো এখন যে ডিএনএটা আমার কাছে আছে, এই ডিএনএটায় আমার নতুন বৈশিষ্ট্য আছে, নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা ডিএনএ আমি পাইছি। এটা প্রাণী থেকে একটা নিলাম আর ব্যাকটেরিয়ার কাছ থেকে একটা নিলাম, নেওয়ার পরে কি করলাম, একসাথে গেঁথে দিলাম। কাটলাম কিভাবে? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। এবার চলো 3 নম্বর পয়েন্টটা আমাদের কি বলছে। এই ধাপে লাইগেজ নামক এক ধরনের এনজাইম দিয়ে দাতা ডিএনএকে প্লাজমিড ডিএনএ এর কাটা প্রান্ত দুটোর মাঝখানে স্থাপন করা হয়। ওই যে লাইগেজ দিয়ে যে আটকাইলাম, এই কথাটা বলছে। লাইগেজ এনজাইম দিয়ে যে এখানে আটকাইলাম, এই যে লাইগেজ দিয়ে এখানে আটকাইলাম, এই কথাটাই বলছে। তারপরে 4 নম্বর পয়েন্ট, তাহলে দেখো কি বলছে, ট্রান্সফরমেশন পদ্ধতিতে রিকম্বিনেন্ট প্লাজমিডকে ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করানো হয়। তাহলে আমরা এবার ব্যাকটেরিয়ার ভেতরে এই যে নতুন যে ডিএনএটা পাইলাম ওইটা প্রবেশ করাবো। দেখো তো এই যে নতুন ডিএনএটা পাইলাম না, এই ডিএনএটা এখন আমি বলবো যে আহারে ইকোলি ব্যাকটেরিয়া, তোমার কাছ থেকে আমি ডিএনএটা নিয়ে গেছি, নাও তোমার ডিএনএ তুমি নিয়ে যাও, আমি তো এমনিতেই নিছিলাম। কিন্তু এর ভিতরে তো আমি প্রবেশ করাই দিলাম আমার কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্যটা। এখন এই যে ও যেরকম ছিল ওরকমই, আর ওর বৃত্তাকার ডিএনএটা, এই যে ওর বৃত্তাকার ডিএনএটা কিন্তু কি হবে, মাঝখানে থাকবে হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা, এই অংশটুকু নতুন বৈশিষ্ট্য হয়ে গেছে। এখন ব্যাকটেরিয়া তো বুঝে না, বোকা। এখন ও মনে করছে যে হ্যাঁ ওর যে ডিএনএটা এটা তো ওকে আমি আবার ফেরত দিয়ে দিচ্ছি, ও এখন স্ববিভাজন করতে পারে। ও নিজের সংখ্যা বৃদ্ধি করলো, তারপরে ও কি করলো, এরকম দেখতে ওর নিজের মতো দেখতে অনেকগুলা ব্যাকটেরিয়া তৈরি করলো। এরকম অনেকগুলা ব্যাকটেরিয়া সে তৈরি করলো, যেই ব্যাকটেরিয়াতে আমার কাঙ্ক্ষিত ডিএনএটা আছে। তাহলে এরকম দেখো ওর সংখ্যা বৃদ্ধি করলো, এই যে সংখ্যা বৃদ্ধি করলো, কিন্তু এই জায়গাটায় আমার কাঙ্ক্ষিত ডিএনএটা অনেকগুলো হয়ে গেল সংখ্যায়। তাহলে দেখো আমি কিভাবে আমার কার্য হাসিল করলাম, ব্যাকটেরিয়ার ভিতর দিয়ে সংখ্যা বৃদ্ধি করে ফেললাম। এখন এরকম ডিএনএ ওর কাছে ছিল, আমি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য দিয়ে এরকম অনেকগুলা ডিএনএ পেয়ে গেলাম। তাহলে নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ ডিএনএ পাইছি। এখন এই ডিএনএটা নিয়ে আমি যেই জীবের দেহে চাইবো ওই জীবের দেহে পুশ করে দিব, তার কাছে নতুন বৈশিষ্ট্য চলে আসবে। তাহলে এইখানটায় দেখো পরের অপশনটা কি বলছে, এবার নির্দিষ্ট জিন বহনকারী রিকম্বিনেন্ট প্লাজমিড ধারণ করা ব্যাকটেরিয়াকে শনাক্ত করে আলাদা করা হয়। এরপর নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলোকে ব্যাপক সংখ্যা বৃদ্ধি, ওই যে ওরা ওদের অনেকগুলো সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে
আমি আমার যে বৈশিষ্ট্যগুলো চাই এরকম অনেকগুলো বৈশিষ্ট্য তৈরি করে ফেললাম। এই ব্যাকটেরিয়াগুলোর প্রত্যেকটিতে এখন কাঙ্ক্ষিত জিন রয়েছে। হ্যাঁ, আমি যে জিনটা চাই ওই জিনটা এখন সবার ভিতরে আছে। এই জিনকে ব্যবহার করার জন্য প্লাজমিডকে আবার আলাদা করে নেওয়া হয়। ওই প্লাজমিডটুকুকে নিয়ে আমি যেই জীবের ইচ্ছা ওই জীবে দিয়ে দিব। এভাবে করে দেখো আমি কি একটা কাজ করে ফেললাম, একটা নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ জিন তৈরি করে ফেললাম। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এখানে আমি কি করলাম, নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ ডিএনএ পাইলাম। এই ডিএনএগুলো নিয়ে তুমি এখন যার ভিতরেই দিবা সেই হচ্ছে তোমার উন্নত বৈশিষ্ট্যের হয়ে যাবে। এখন এই যে ব্যাকটেরিয়াগুলো দেখো, ব্যাকটেরিয়া কিন্তু সবসময় খারাপ না, ওকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারছি। তাহলে এই পুরো প্রসেসটাই ধাপে ধাপে কিভাবে করছি, কোন এনজাইম দিয়ে কাটছি, কোন এনজাইম দিয়ে জোড়া লাগাইছি, ওই কথাগুলো যদি তুমি পয়েন্টে পয়েন্টে লিখতে পারো তাহলে হচ্ছে গ নাম্বারটা শেষ। তাহলে আশা করি বুঝতে পারছো গ নাম্বারটা। এরপরে ঘ নাম্বারে কি বলছে দেখো তো, ঘোড়ার ঘতে কি বলছে, ডক্টর হায়দারের বিশেষ প্রক্রিয়ায় চারা তৈরি করার কারণ বিশ্লেষণ করো। উনি যে এরকম করে লেবু গাছটা তৈরি করলো বা লেবু চারাটা যে এরকম ল্যাবে বসে তৈরি করলো, এটার কারণ জানতে চাইছে। অবশ্যই ভালো কারণ, কারণ উনার যে গাছটা ছিল ওটার উন্নত বৈশিষ্ট্য ছিল না। এখন তোমার উন্নত বৈশিষ্ট্য আনার জন্য বা মানব কল্যাণের জন্য তুমি এই কাজটা করতেই পারো। তাহলে কারণ মানে হচ্ছে আমাদের উপকারী দিকগুলো এখানে তুলে ধরতে হবে। কোন একটা কাজ তুমি কেন করছো, অবশ্যই এটার উপকারী দিক আছে, এই জন্যই তো করছো। তাহলে চলো আমরা এখন এই যে কাজগুলা বা টিস্যু কালচার অথবা জেনেটিক রিকম্বিনেন্ট ডিএনএ এই জায়গাগুলার প্রয়োজনীয়তাটা দেখি বা সুবিধাটা দেখি। সুবিধা থাকলেই তো আমরা কোনো একটা কাজ করব, তাই না? তাহলে এই যে টিস্যু কালচার পদ্ধতিতে উনি কি করলো, ওই ছোট গাছ থেকে নিয়ে মানে জঙ্গলের গাছ থেকে ছোট্ট একটা অংশ নিয়ে উনি নতুন একটা গাছ তৈরি করে ফেলতে পারতেছে। দুইটার জিন মিলানোর পরে যে নতুন উদ্ভিদটা পাইছে ওইটা থেকে উনি টিস্যু কালচারের মাধ্যমে অনেকগুলা উদ্ভিদ তৈরি করবে। এখন কি করবে দেখো তো, টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদের ছোট্ট একটা অংশ থেকে কম সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা তৈরি করা যায়। তুমি মনে করো নতুন লেবু গাছটা তৈরি করলা, ওই লেবু গাছটা এখন তোমার কাছে একটা আছে, সে যদি মরে যায় সেক্ষেত্রে তো তোমার পুরা প্রসেসটা বৃথা চলে গেল। তুমি যে এত কষ্ট করে ল্যাবে বসে বসে করলা কাজটা, তাহলে এখন তো তোমার এই গাছের সংখ্যা বৃদ্ধি করা লাগবে। তুমি ওই উদ্ভিদের অংশ থেকে অল্প সময় অনেকগুলা চারা তৈরি করতে পারতেছো। তাহলে অনেকগুলা চারা যদি তুমি তৈরি করো, তাহলে একটা দুইটা উদ্ভিদ যদি প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে মরেও যায়, সেক্ষেত্রে তোমার প্রসেসটা কিন্তু থেমে যায় নাই, তুমি মানে সফল হবা কাজটাতে। এই জন্য অসংখ্য চারা আমরা তৈরি করতে পারি। সহজেই রোগমুক্ত, বিশেষ করে ভাইরাস মুক্ত চারা তৈরি করা যায়। প্রাকৃতিক পরিবেশে যদি তুমি কোনো উদ্ভিদকে বড় হওয়ার জন্য রেখে দাও, সেক্ষেত্রে কিন্তু উদ্ভিদটা ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণে আসতে পারে। কারণ প্রাকৃতিক পরিবেশে মাটি পানিতে ওখানে তো অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, ওটা ছোট গাছটাকে অ্যাটাক করতে পারে। কিন্তু তুমি যখন এই প্রসেসে করতেছো কাজটা, আমরা খেয়াল রাখি এরকম যে যাতে কোনো জীবাণু ওখানে ভিতর চলে না আসে বা জীবাণুমুক্ত মিডিয়াম তৈরি করার চেষ্টা করি। এজন্য ওই রোগমুক্ত থাকে গাছটা আর ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। ঋতুভিত্তিক চারা উৎপাদন, মনে করো এই সিজনে এই গাছটা হওয়ার কথা না, তবুও তুমি তৈরি করতে পারবা। সেক্ষেত্রে ঋতুভিত্তিক বা ঋতুটা কোনো এফেক্ট ফেলতেছে না যে এখন শীতকাল বা এখন গ্রীষ্মকাল এই গাছটা তৈরি করা যাবে না, এই গাছটা বড় হইতে পারবে না, এরকম কোনো বাধা হচ্ছে আমাদের বাধার শিকার হওয়া লাগতেছে না। তাহলে ঋতুভিত্তিক চারা উৎপাদন করতে পারতেছি। আবার অনেক বেশি চারা যে তুমি উৎপাদন করতে পারতেছো, এজন্য কিন্তু তোমার মজুদ রাখার ঝামেলাটাও চলে গেছে। তুমি যে মানে এতগুলা চারা তৈরি করে এই সিজনে তৈরি করে অন্য সিজনের জন্য হচ্ছে সংরক্ষণ করে রাখা লাগবে, এরকম করা লাগে না। মজুদ করার ঝামেলাটা এখানে চলে যায়। স্বল্প সময়ে কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদন করা যায়। কম জায়গা কেন, তুমি যদি মাটিতে চারা তৈরি করতে যাও, নার্সারিতে গেলে আমরা কি দেখতে পাই, অনেক বড় এরিয়া লাগে। ওই এরিয়াতে মাটি আবাদ করে মাটি খনন করে তারপর হচ্ছে চারা তৈরি করে মানে জায়গা অনেক বেশি প্রয়োজন হয়। কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে কি হচ্ছে, আমাদের অল্প জায়গায় কিন্তু আমরা অনেকগুলা চারা তৈরি করতে পারতেছি। তারপরে অধিক ফলনশীল রোগ প্রতিরোধী জাত তৈরি করা যায়। অধিক ফলনশীল কারণ তুমি ওই যে জিন প্রকৌশল একটু আগে যে কাজগুলো করলাম, একটু আগে যে এখানে জিন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতেছিলাম, ওরকম করে নতুন জিন কিন্তু ওই ট্রান্সফার করে এটার ভিতরে প্রবেশ করাইতে পারো। ধরো একটা যেই ধান গাছটা খরায় অথবা বন্যায় মরে যাচ্ছে, এরকম ধান গাছগুলোকে তুমি ওই যে নতুন বৈশিষ্ট্য দিয়ে দিলা, যেখানে অনেক বেশি বন্যা হইলেও ওই গাছটা এখন মরে যায় না। ওই গাছের ভিতর তুমি ধরো ধান গাছের ভিতর ভিটামিন এ দিয়ে দিলা,
অথবা লৌহ সমৃদ্ধ উপাদান দিয়ে দিলা, যার ফলে ভাত খাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিটামিন এ এর অভাবটাও পূরণ হয়ে যাচ্ছে, লৌহের অভাবও পূরণ হয়ে যাচ্ছে। এরকম নতুন কিছু দিলা, রোগ প্রতিরোধী জাত দিলা, মানে ওই জিনটা দিলা, জিন দেওয়ার মাধ্যমে ওই ফসলটার কি হবে, ফসলটা এখন ভাইরাস ব্যাকটেরিয়ার দ্বারা অনেক বেশি আক্রান্ত হবে না। যেমন আমরা কি জানি, মাটিতে যে ফসল উৎপন্ন করতেছে, মাটিতে মদ জাতীয় পোকা থাকে, ক্যালিওপটেরা, লেপিডোপটেরা, এই যে পোকামাকড়গুলা বা ওরা যদি আক্রমণ করে সেক্ষেত্রে তো গাছটা মরে যাবে ভাইরাস আক্রমণ করলে। তাহলে আমি যখন জিন ওর ভিতরে দিচ্ছি, রোগ প্রতিরোধী জিন, যেটার কারণে ওই গাছটাকে আর এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো বা পোকামাকড়গুলো আক্রমণ করতে পারে না, আক্রমণ করলেও হচ্ছে ওদের কিছু হয় না, ক্ষতি হয় না, ওরা এখন স্ট্রং হয়ে গেছে। ভ্রূণে শস্যকলা না থাকলে ভ্রূণ কালচার করে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা যায়। এখন ধরো বীজ যদি তৈরি না হইলো, আমরা কি জানি বীজ মাটিতে বপন করে ওখান থেকে হচ্ছে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করব, কিন্তু এখন তোমার বীজ তৈরি হয় না বা ভ্রূণ তৈরি হয় না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আমরা এই যে টিস্যু কালচার বা মেরিস্টেম কালচারের মাধ্যমে ছোট্ট একটা অংশ থেকে পুরো একটা উদ্ভিদ তৈরি করে ফেলতে পারি। এখানে হচ্ছে আমাদের আর ঝামেলা হয় না যে বীজ তৈরি হইলো নাকি না হইলো। তারপরে কি বলছে, উৎপাদিত নতুন বৈশিষ্ট্যের চারা নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ব্যবস্থা করা। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন তুমি একটা চারা তৈরি করছো, ওই চারা গাছটা প্রাকৃতিক পরিবেশের সাথে দেখবা আরো বেশি খাপ খাওয়াইতে পারতেছে। কি জন্য? কারণ আমরা ওর ভিতরে নতুন জীবনী শক্তি অথবা অভিযোজন ক্ষমতা অনেক বেশি দিচ্ছি, যার জন্য এই যে গাছগুলা, নতুন যে উদ্ভিদগুলা আমরা জিন ট্রান্সফার করে জিএমও যেটা তৈরি করতেছি, ট্রান্সজেনিক জীব অথবা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ওইটা কিন্তু মানে পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে আরো বেশি, মানে ওর প্রতিকূল পরিবেশে কোনো সমস্যা হয় না। কিন্তু যখন তুমি প্রথম যে জীবটা তৈরি করলা, দেখো এই জায়গাটায় প্রথম যখন তৈরি করছো এই এই যে একটা গাছের ছোট্ট একটা চারা, ছোট্ট একটা অংশ নিলা, ওই অংশটা তুমি হচ্ছে আবাদ মাধ্যমে দিলা, যে আবাদ মাধ্যমে পুষ্টি উপাদান সব তোমার সাপ্লাই করা লাগতেছে, যে তৈরি করতেছে। আমি এখানে সুক্রোজ দিলাম, খনিজ লবণ দিলাম, তারপরে হচ্ছে তোমার ফাইটো হরমোনগুলো দিলাম, এগার এগার দিয়ে জমাট বাঁধায় একটা মিডিয়াম তৈরি করলাম। ওখানে ভিতরে আমি এই যে ছোট্ট অংশটাকে দিছি, এই ছোট্ট অংশটা বিভাজিত হয়ে ক্যালাস তৈরি করছে, ওইটা থেকে চারা তৈরি হইলো, চারাতে শিকড় গজাইলো, এই যে শিকড়গুলো আরেকটু বড় হয়েছে। এখন তুমি এটাকে মাটিতে স্থাপন করতে পারবা, কিন্তু মাঠ পর্যায়ে দেওয়ার পর দেখতে হবে যে ও খাপ খাওয়ায় টিকে থাকতে পারতেছে কিনা। তারপরে যাই হচ্ছে তুমি নিশ্চিত হয়ে যাবা, যখন ও পরিবেশের সাথে খাপ খাওয়ায় থাকতে পারতেছে তখন তুমি নিশ্চিত যে হ্যাঁ এই গাছটা এখন মানে নিজের মতো করে বড় হইতে পারবে। তাহলে দেখো এই গাছটা প্রথমে মানে নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারতেছিল না বা বিলুপ্ত হয়ে যাচ্ছিল, তখন আমি ওর ছোট্ট একটা অংশ নিয়ে আবার একটা গাছ তৈরি করে ফেললাম। এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের টিস্যু কালচার। তাহলে এই টিস্যু কালচার আর জীব প্রযুক্তি এই সব কিছু মিলাই হচ্ছে আমাদের উদ্দীপকের যেই বিজ্ঞানী জিন প্রকৌশলী, উনি কি করছে, ওনার লেবু গাছটা এরকম উন্নত বৈশিষ্ট্যের করছে। তাহলে এই যে এত এত সুবিধা আছে, এই সুবিধাগুলোর কারণেই তো আমরা হচ্ছে এই কাজটা করছে। মানে উনি জিজ্ঞেস করছে যে উনি কেন এই কাজটা করছে, বা এরকম জিন ট্রান্সফার কেন করছে, বা উনার যে ল্যাবে এই কাজগুলো কেন করছে। অবশ্যই এই কাজের অনেক সুবিধা আছে, দেখো এত এত সুবিধা আমরা পাইতে পারি, এই সুবিধাগুলোর কারণে হচ্ছে উনি এই কাজটা করছে। এখন এগুলো আমরা পয়েন্ট আকারে লিখছি, যে কোনো বর্ণনামূলক প্রশ্ন চেষ্টা করবো পয়েন্ট করে লেখার, পয়েন্ট করে লিখলে টিচার বেশি খুশি হয়, আর পয়েন্টের দিকে তাকাইলে হচ্ছে বোঝা যায় যে তুমি এক্সাক্ট কী কী পয়েন্ট মানে কী কী ইনফরমেশন জানো। তাহলে সহজ কথাবার্তা আর চিত্র যেগুলো আমি আঁকলাম, তুমি চাইলে হচ্ছে চিত্রগুলোও ইনক্লুড করতে পারো যদি তোমার কাছে সহজ মনে হয়। তাহলে এই চিত্রটা আর গ নাম্বারে যে চিত্রটা, সরি এটা না, গ নাম্বারে যে চিত্রটা, এই চিত্রটা হচ্ছে চাইলে ইনক্লুড করতে পারো। তাহলে চিত্র দিলে আরও বেশি সুন্দর হয়, কিন্তু আর অনেক বেশি বড় হয়ে যাবে। সহজ লাগলে দিবা আর কি। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।